সম্মানিত সভাপতি, মহামান্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतीश दीपंकर यूनिवर्सिटी ऑफ साइंस एंड टेक्नोलॉजी तृतीय समावर्तन शुरूतेई पवित्र कुरान থেকে তেলাওয়াত করবেন ডক্টর মোহাম্মদ ইয়াসিন, শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। Dear audience, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I want to recite from the Holy Quran, Suratul Alaq Makkiyah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। اقرأ وربك الأكرم. সমাবর্তন অনুষ্ঠান 2022 এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العلي العظيم. والسلام عليكم ورحمة الله وبركاته. এবারে পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করবেন মুন্নি দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফার্মেসি ডিপার্টমেন্ট। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান 2022-এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহামান্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কনভোকেশনের মূল পর্ব সঞ্চালনা করবেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আব্দুল কাইম সর্দার। ওং নমো বাসুদেবায়, ওং নমো বাসুদেবায়, ওং নমো বাসুদেবায়। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ থেকে ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত 38 ও 39তম শ্লোক পাঠ করছি। নহি গানেন সদৃশং পবিত্রমেহ বিধীয়তে তৎস্বয়ং ইয়াগ সিদ্ধ কালেনাত্মনি বিন্দতি শ্রদ্ধাভান লভ্যতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরণে দিগ্গচ্ছতি। হরি ওম তৎসৎ। নমস্কার। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ক্রাথুই চাং মার্মা। মার্মা শিক্ষার্থী, এগ্রি বিজনেস বিভাগ। নমস্কার। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা।
বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি তুতিয়ম্পি তাতিয়ম্পি তুতিয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক। সাধু সাধু। সকলকে নমস্কার। পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন নিশিতা ডাজেল। নিশিতা ডাজেল শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। মঙ্গলবার্তা বাইবেল থেকে মথি ৫ অধ্যায় ১৩ থেকে ১৭ পদ। তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না, তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লুকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লুকে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানেই, তবেই তো বাড়ি সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে উঠুক। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। সম্মানিত সুধী, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে আমি রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম সর্দার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তনে শুভ উদ্বোধন ঘোষণার জন্য মাননীয় মন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মাননীয় আচার্যের মনোনীত প্রতিনিধি হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। এবার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Honorable Chairman of the third convocation of Atish Dipankar University of Science and Technology, Dr. Deepu Moni MP, Honorable Minister, Minister of Education, Government of the People's Republic of Bangladesh, respected special guest, Professor Dr. Mesbauddin Ahmed, Honorable Chairman, Bangladesh Accreditation Council, Professor Dr. Bishwajit Chando, Honorable Member, the University Grants Commission of Bangladesh, respected Convocation Speaker, Emeritus Professor Dr. S.S. Mantha, respected syndicate members, deans, members of Academic Council, respected chairman and members of Board of Trustees, respected faculty members, and all other members of ADUST, distinguished guests, friends from print and electronic media, proud parents and guardians.
my dear graduating students, Assalamu alaikum and very good morning. I am delighted to welcome you all to the third convocation of Atish Dipankar University of Science and Technology. It is truly a privilege and honor for me to be a part of such a great occasion, just after taking the charge as the Vice Chancellor of the university. We are so happy that we are celebrating the achievements of our graduates physically in a new normal life. In this regard, I would like to extend my gratitude to His Excellency Mr. Emre Abdul Hamid, the Honorable President of the People's Republic of Bangladesh and the Chancellor of this university, for his kind permission to organize the ceremony physically and kind nomination of Dr. Deepu Moni MP. Honorable Minister, Minister of Education, Government of the Republic of Bangladesh, as the chair of the convocation. It is indeed a privilege for us to have amongst us the convocation speaker, Emeritus Professor Dr. S.S. Mantha. I am pleased to say that Professor Mantha is an eminent mechanical engineer and former chairman of All India Council for Technical Education and former president of the National Board of Accreditation India and the Chancellor of Keele University. Thank you, Professor Mantha, for accepting our invitation and honoring us with your gracious presence on this auspicious occasion. Hope your thoughtful speech will encourage us and will give us some guidelines. Dear graduates, congratulations. It is your convocation day. No doubt we tried our best to make your day full of joy and happiness. I know some of you are already involved in various employments, some are in pursuit of employment. No matter your condition, I encourage you all to celebrate, to enjoy your achievements. Please remember that you have not been educated for the sake of education only. You have a lot of responsibilities to your parents, relatives, friends, and overall to your motherland. We achieved this country through the sacrifices of many great souls. On this special occasion, we remember with deep respect and gratitude their sacrifices, including the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and his family members. Dear graduates, please remember that after graduation, you are entering into a real world, which is very much competitive. It is not smooth at all. You will have to face ups and downs. In such situation, don't be upset. Please stay fast. Franklin D. Roosevelt said, a smooth sea never make a skilled sailor. We do believe that education and training achieved from adust will help you to be a skilled manpower through hardships. শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সর্বাত্মক সহায়তার জন্য। আপনাদের শ্রম ও ত্যাগ বৃথা যায়নি। আমরা মা বাবারা ইদানিং শুধুমাত্র সিজিপিএর দিকে নজর দিচ্ছি, বরং আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। মানবিক গুণাবলীবিহীন শিক্ষা আমাদের তথা সমাজের কোনো উপকারে আসবে না। কোভিড-19 আমাদের সেই শিক্ষাই দিয়েছে। সম্মানিত সুধী, 2004 সালে প্রতিষ্ঠিত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাঁটি হাঁটি পা পা করে নানা প্রতিকূলতা অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছে। বর্তমানে 5টি অনুষদের অধীনে 12টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। গত 2017 সালে স্থায়ী ক্যাম্পাস উত্তরায় স্থানান্তরিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইউজিসি তথা শিক্ষা মন্ত্রণালয় যাবতীয় শর্ত পূরণ করায় গত 11 অক্টোবর 2021 অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের 5ম বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ পেয়েছে। স্থায়ী সনদ প্রাপ্তি আমাদেরকে আরও দায়িত্বশীল করেছে। আমি দৃঢ়তার সাথে বলছি, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা সর্বদা সচেষ্ট আছি। Dear faculty members, today is your day also, as your students are going to have their recognitions. Being a professor of the University of Dhaka, I can realize your hardship to teach with limited resources. You are the real change maker of the society. You have huge potential that you really realize. I must salute you. However, we must remember that teaching is not a profession, it is a passion. Please remember that a good teacher is like a candle, it consumes itself to light the way of others. On this special day, I convey my sincere gratitude for your dedication. Dear graduates, graduation should never mean goodbye. It is an ending, but also a new beginning for you.
I encourage you to be the member of ADAST Alumni Club. You will be the ambassador of ADAST in holding its flag high. I believe that the graduates of this convocation have the required attributes for building a happy and prosperous Sonar Bangla that the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, dreamed for. প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, দোয়া করি তোমরা তোমাদের জীবনে সবাই কর্মক্ষেত্রে সফল হও, কিন্তু সফল হওয়ার জন্য চাই স্থির লক্ষ্য ও তদানুযায়ী সাধনা। স্বামী বিবেকানন্দ বলেছেন, সফল হতে হলে স্থির লক্ষ্য থাকা চাই। একটি লক্ষ্য স্থির করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো, চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর সব কিছু ভুলে যাও। এটাই মূলত সাফল্যের পথ। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় উপাচার্য। এবার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সমাবর্তন বক্তা, অনারেবল কনভোকেশন স্পিকার এমিরিটাস প্রফেসর শঙ্কর সাব্বিনারাসায়া মান্থা, commonly known as Dr. S.S. Mantha. He is an eminent academician and administrator based in Mumbai, Maharashtra. Former chairman, All India Council for Technical Education, Government of India. He is also former president of the National Board of Accreditation India. Convocation speech by Professor Dr. S.S. Mantha. Professor Dr. S.S. Mantha. Dr. Deepu Moni, Member of Parliament and Honorable Minister, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh, and the Chairperson of the third Convocation of Atish Dipankar, University of Science and Technology, Professor Dr. Mesbauddin Ahmed, Chairman Bangladesh Accreditation Council, and Dr. Biswajit Chanda, Member of the UGC of Bangladesh, the Chairman, Mr. Muhammad Liaquat Ali Sikda, the Board of Trustees, and other honorable members of the Board of Trustees of the University, Honorable Vice Chancellor Professor Dr. Muhammad Zahangir Alam of the University, the Treasurer, members of the Syndicate, Academic Council, Deans of different faculties, faculty members, officers of various ranks, respected guardians, parents, invited guests, invited media personnel, and my young graduate friends. Greetings and a very good morning and Suprabhata. I wish to thank everyone who made it possible for me to be here at the third convocation of the university today from the bottom of my heart, and indeed it is my pleasure. As we know, Atish Dipankar Sigyan, one of the greatest Bengali scholars of the 10th, 11th century, was born in 960 AD in a royal family in the village of Vajrayojini in Bikrampur, Dhaka. He became one of the most influential scholars and reformers of all times. In addition to mastering Buddhism under the great scholar Jetri, he acquired great proficiency in logic, philosophy, and science. He traveled to China and Tibet in search of knowledge and wrote several books.
In 1024 AD, he was appointed the principal of the Bhagalpur University, the present-day Bihar in India, and made some outstanding contributions in the field of education. At the tender age of 19, he was officially ordained a monk. At the age of 29, well-read and an erudite scholar that he was conferred the title of Dipankar Srigyan, which means a scholar whose deep thinking and conscience illuminates all around like a bright lamp. The Atish Dipankar University of Science and Technology was founded in 2004 by a group of well-known academics, philanthropists, and businessmen under the Atish Dipankar Foundation. And this was done to honor the educator, the scholar, preacher, and author, the Venerable Atish Dipankar Srigyan. I am honored to be a part of the convocation of a university that has such rich history and inspired so many of you to be educated here and providing an opportunity to lead the great nation of People's Republic of Bangladesh to even greater heights. I am happy to note that on the October 11th last year, the Ministry of Education in the People's Republic conferred the university the status of permanent certificate. This makes it the 5th private university in Bangladesh to have been conferred such an honor on the recommendation of the University Grants Commission. I firmly believe the honor bestowed will make the university the best, both in teaching and research, not only in Bangladesh, but in the rest of the world as well. I congratulate and wish everyone at Atish Dipankar University the very best. My dear young friends, an exciting future awaits you. Even though the world has been quite dramatically transformed between the time you came to the university 3 to 4 years ago and today. Today, I would like to draw your attention to some challenges of the post-COVID world and to suggest how you, the most gifted, talented generation, might see us through it. And in spite of our highly networked and digital times, we do not know the name of the first casualty of the coronavirus pandemic, nor where the pandemic originated from. Probably the first casualty was globalization, as we know it. The rise of economic nationalism, trade wars and protectionism, and anti-immigrant sentiment were all brought to knees by the pandemic. Supply chains were disrupted, as were the movement of capital goods and the people. With global air travel dropping to levels last seen 50 years ago, the pandemic has clearly compelled us to press the panic button and reflect back on our lives. As countries closed borders, people rushed across the globe seeking the safe refuge of home. Several countries tried their best to invent a vaccine for the ills of the pandemic. Some tried, some succeeded. For some, it was work in progress. We all have had at least one vaccine shot. However, we must also look at those who are not so fortunate. In the short term, the vaccine diplomacy will need a lot more sharing, and distributive justice without regard to power or wealth of nation states will need to be applied across the national boundaries. Today, I wish to speak to you on two particular global phenomena which will significantly affect you, your future, that you will be called upon to not only negotiate but also change. These are the deficit of democratic values, the moral ethics, and the digital upsurge. Both were present in pre-pandemic times, but both have come into sharper focus since the pandemic began. If the first has been a victim of the pandemic, the second has been a beneficiary of the pandemic.
let's explore more of the digital upsurge, the online education as we have known. And maybe there are some pointers to the university. But before that, let's pay our respects to the teacher, who is important whether we learn offline or online. And in Sanskrit it is said, Dhyanamulam Gurur Murtihi, Pujamulam Gurur Padam, Mantramulam Gurur Vakyam, Mokshamulam Gurur Kripa, which means Guru is the teacher. Guru is the root of meditation. Feet of the Guru is the root of worship. World of the Guru is the root of mantra. And grace of the Guru is the root of liberation. A traditional Guru-Shishya interface probably is the best way to learn. However, the current day pressures are such that education is sought to be imparted online. The pandemic has, as we all know too well, caused real life to be superimposed onto the screens. For the past 2 years, we have effectively been living online. Bureaucrats, ministers, judges, lawyers, doctors, patients, teachers, students, everyone has been living online. Technology has been wonderful and in fact made our lives bearable, though there were aberrations such as the digital divide. What the Polish philosopher Zygmunt Bauman called liquid modernity may probably be now renamed liquid crystal display or LCD modernity. I am happy to see you all on the campus dressed in your academic gowns and motorboards in the company of your teachers and the friends with whom you forged long-lasting friendships. The digital world has affected us and our lives in quite an unprecedented way. Disruption is the new business buzzword. It has affected education in many ways. Online, blended, hybrid education models are all its manifestations. There are 3 pointers to today's education paradigm. The pressures of a large, growing, and young population, exponentially increasing cost of education, and the need to reach the unreached with quality. The widespread use of computers and the internet have made distance learning easier and faster, and today's virtual schools and virtual universities deliver full curricula online. Many private, public, non-profit, and for-profit institutions worldwide now offer distance education courses from the most basic instruction through the highest levels of degree and doctoral programs. Levels of accreditation may vary. Widely respected universities such as Stanford and Harvard now deliver complete online courses. Now the relevance of conventional universities will be challenged even more. A robust online framework to make this work is in itself a major challenge, absence of which will spin off a multitude of below par certificate holders out of an ecosystem that's seriously short on quality metrics. Rethinking education paradigm is then an emerging truth. Hybrid education could be a way out, a judicious mix and match to create a teaching paradigm that not only limits the ills of the teacher shortages, but also infuses new interest in learning is called for. Online credits acquired in this process must be recognized for the award of degrees and diplomas along with the conventional credits. Currently, the delivery models are rigid, structured, and inflexible. Personalized learning, accumulation of credits, multi-point entry-exit must all be allowed. The implementation strategy, however, must provide a virtual university environment where all universities in Bangladesh become collaborators, creating their own content or sourcing third-party content from Coursera, Udemy, edX-like providers. Our universities must be modeled on Max Planck Society's institutions for basic research and Fraunhofer Gesellschaft Society's institutions for applied research with a focus on productization. The focus must shift from merely publishing papers to producing products. This will create new markets and new employment opportunities. The future universities must be places which coexist with the industry and become large
multi-product, multi-process, and multifunctional businesses. They must collaborate with industries on projects that solve real-world problems. You will be the technical force to make it happen. Don't just get involved. Fight for your seat at the table. Better yet, fight for a seat at the head of the table. While doing so, think about horizontal loyalty. Think about turning to people you already know, who are your friends or friends of their friends, and making something that makes sense to you together that is as beautiful or as true as you can make it. Friends, massive funding is needed to improve systems in our universities. Can the industries run a few of them under their CSR initiatives? Can they mentor the universities? It's time to junk the theory that education is not for profit. Quality comes at a price. The funds have to come from somewhere. Industry connect, best practices, product or process-based research and development must all be promoted. Patents and IPRs must be filed. Not only filed, but products must happen. There is a lack of internationalization in our education system. Foreign students and faculty from top institutions around the world are almost nil on our campuses. These are important parameters for global rankings. The success of any university depends on its ability to forge strategic alliances with global international partners. The true nature of internationalization is not specific, is not universal or specific. An IAUCI or an ABET or an IET accreditation brings a completely new perspective to the way we understand and deliver education. The world moved from simple open-loop assessment practices, which were highly input-based, to more reliable closed-loop methods that allowed measurement on outcome-based, on feedback. Is it time we moved from closed-loop accreditation to more adaptive-based systems and move towards quality assurance? We are also confronted with the digital divide or digital inequality because it mirrors and reproduces other forms of inequality in our society. Most important is the inequality of digital access in digital teaching, learning, and conduct of examinations. Friends, we are living in challenging times. As the Greek philosopher Heraclitus said, you never step into the same river twice. However, when change is combined with fear, risk, and uncertainty, we find ourselves struggling to make sense of it and floundering in our response to it. What we are seeing today is not just a new version of risk society that sociologists spoke about in the 1980s. Today's risk has a universal quality. It almost no corner of the globe is untouched by it. It also has triggered a universalization of fear, a primal fear of the stranger and of the uncertainty. But we must hope that the shared and collective quality of this fear will enable empathy, social responsibility, social cooperation, and solidarity in ways that we have been manifestly fraying of late. We must ensure equitable provision of basic needs, including health and education to all. Friends, your generation has learned valuable lessons that mine did not have the opportunity to learn. That is, how to negotiate uncertainty and how to make choices under conditions that are unpredictable. These are lessons that will surely stand you in good stead in the post-COVID world. As you advance in your careers, I hope your work will always be animated by the character you possess and the respect you will have for the law. As Bangladesh is surging ahead on all parameters of development, it will always be the youth of the country who will be the most important. You represent that youth. It is my firm belief that the courage in your heart will keep leading your nation in the right direction, both for you and for the future generations. I come from a very modest background. My parents struggled to educate the four of us. I could not appreciate their struggle when I was growing up. Later, after many years when I did, my father was gone. I am sure there are many of you with similar stories. Their show of compassion
and unstinted support saw me heading technical education in my country. Respect your parents and stop pretending that you are anything other than what you are, and direct all your energy into finishing the work that matters to you. A single-minded purpose and discipline in life can take you places. You must dream. I think a lot of people dream, but cannot realize their dreams, for they lack an inner resolve to translate those dreams into actions. And while they are busy dreaming, the really happy people, the really successful people, the really interesting, engaged, powerful people are busy doing. Hence dream, but connect the passion with action. I once again congratulate all the graduates for your success within the university, and believe you will be even more successful outside the university. I would also want to congratulate your parents, teachers, officers, staff, and everyone else in the university for having paved the path that you have chosen to walk. Finally, I would like to end my speech by reciting a couplet in Bangla that every one of you may have heard. Jege otho, sochetan ho, ebong lokhe na pochano porjanto themona. Thank you. And may God bless us all. Thank you very much, Honorable Convocation Speaker, for your modern, encouraging and motivating speech. সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দরকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার দীপুমণি এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, রেসপেক্টেড কনভোকেশন স্পিকার Emeritus Professor Dr. S.S. Mantha, former Chairman, All India Council for Technical Education, India, এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার ও বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, সম্মানিত ট্রেজারার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, গ্রাজুয়েটদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউজিসির পরিচালক জনাব মোহাম্মদ ওমর ফারুক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্নেহের গ্রাজুয়েটবৃন্দ, শুভ মধ্যাহ্ন। শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা অর্জন করেছি বাংলায় কথা বলার স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বা কনভোকেশন আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সত্যি ভীষণ আপ্লুত আজকের আয়োজনে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে। এই আনন্দের সুবাতাস আমি ছড়িয়ে দিতে চাই সকল গ্র্যাজুয়েট ও তাদের শ্রদ্ধেয় পিতামাতা, অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দের মাঝে। আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, যেহেতু কমিশন থেকে এসেছি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
যে অ্যাক্টিভিটিস সেটা সম্পর্কে কিছু বলি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিরলসভাবে উচ্চশিক্ষার মান ও পরিধি ব্যাপ্ত করতে কাজ করে চলেছে এবং আমাদের ডাইনামিক লিডারশিপের যে মানে তার যে ডিমান্ড চাহিদা মাননীয় শিক্ষামন্ত্রী সেগুলোও আমরা আমাদের মাথায় রেখে কাজ করছি। পাশাপাশি আমাদের দেশের মানে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীরও যেসব নির্দেশনা আছে সকল নির্দেশনা আমরা পূরণ করার চেষ্টা করছি। আপনারা জানেন কোভিড-19 ফলে 2 বছর আমরা ব্যাপক সমস্যার, এটা বোধহয় এরকম হওয়া উচিত ছিল নাকি, আমি তো এই দিকে অ্যাড্রেস করছি, তাই না? কোভিড-19 ফলে যে 2 বছর আমরা বিভিন্ন মানে একটা সমস্যার ভিতর দিয়ে গেলাম, সেখানে বাংলাদেশ সরকার এবং কমিশন আমরা কিন্তু চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়সমূহ যাতে তাদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে পারে এবং সেই ক্ষেত্রে ভার্চুয়াল লার্নিং সিস্টেম সচল রাখা সেই সুযোগ করে দেওয়া এবং সেই ক্ষেত্রে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার অর্থাৎ ইন্টারনেট থেকে শুরু করে সেটা বিশ্ববিদ্যালয়গুলোর ওয়াইফাই এর ব্যবস্থা হোক অথবা আমাদের বিভিন্ন যে নেটওয়ার্ক প্রোভাইডার আছে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার তাদের সাথে ইউজিসি এমওইউ করে সস্তা প্যাকেজের ব্যবস্থা করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ইন্টারনেট যাতে সহজলভ্য হয় সেই ব্যবস্থা করেছিল। পাশাপাশি আমরা যেটা করেছিলাম জুম, এটা বিশ্বে একটা অনন্য ঘটনা যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের ট্রাস্ট আছে একটা, সেই ট্রাস্টের মাধ্যমে আমরা জুম ফ্যাসিলিটিস আনলিমিটেড করে দিয়েছিলাম। আমি একটা অনলাইন কনফারেন্সে কথা বলছিলাম, যখন এই তথ্যটা দিলাম সেখানে আমাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন, তাদের বিভিন্ন সরকারের বা তাদের যে শিক্ষা কমিশনগুলো, তারা অবাক হয়ে গেলেন, বললেন যে আনলিমিটেড অর্থাৎ আপনি যদি জুম ইউজ করেন নর্মালি 45 মিনিটের, সেখানে আমাদেরটার মানে একবারে আনলিমিটেড করে দেওয়া হয়েছিল সকল শিক্ষকবৃন্দের জন্য এবং শিক্ষকবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য। তো এই ধরনের পদক্ষেপগুলো নিয়েছিলাম। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে কোভিড-19 এখন আছে, পরে কোভিড-25 আসতে পারে, কোভিড-30 আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমাদের সিস্টেমটাকে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাদেরও নির্দেশনা ছিল আমাদের এই যে সিস্টেম এটা বজায় রাখতে হবে, অর্থাৎ ব্লেন্ডেড সিস্টেমে যেন আমরা থাকি, যে জন্য ইউজিসি জুলাই 2021-এ ব্লেন্ডেড লার্নিং পলিসি গ্রহণ করে। পরবর্তীতে মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারও এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে এবং তার ফলে আমাদের ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। সেই প্ল্যানে যে বাজেটটা ধরা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, ওটা 9 বছর যাবত এটা ব্যয় হবে। এই ব্যয়টা যদি হয় তাহলে জাতির পিতার আমাদের ডক্টর কুদরতি খুদার শিক্ষা কমিশনের যে রিপোর্ট ছিল, সেই সময় জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন শিক্ষা খাতে মানে শিক্ষায় বিনিয়োগ হলো সর্বোৎকৃষ্ট বিনিয়োগ, সেটা বাস্তবায়িত হবে যদি এই 1.5 লাখ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি সেটা অ্যাপ্রুভ করবেন। আর সেক্ষেত্রে বাজেটে একটা বড় অংশ হয়ে যাবে আমাদের শিক্ষার জন্য এবং যে টার্গেট আছে সেটা পূরণ করতে পারবো আমরা। আপনারা অবগত আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষকবৃন্দ যে গত কয়েকদিন আগেও এই বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষকও ছিলেন, সেখানে আমরা ওবি আউটকাম বেসড এডুকেশন ট্রেনিং প্রোভাইড করছি এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে 5 জন করে শিক্ষককে ট্রেনিং দেওয়া হচ্ছে। তারা মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে উঠছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের সকল শিক্ষকবৃন্দকে ট্রেনিংয়ের আওতায় আনবেন। আউটকাম বেসড এডুকেশন এখন বিশ্বের সকল দেশে, ইউরোপের কয়েকটা দেশ এটা মানে ইউরোপ না আফ্রিকার কয়েকটা দেশ তারা এটা থেকে মানে ব্যাক করেছে, বাদবাকি বিশ্বের সকল দেশে আউটকাম বেসড এডুকেশন চলছে। এখানে এই ট্রেনিংয়ের সময় আমরা বিভিন্ন ধরনের স্কিল বেসড যে মডিউলার প্রোগ্রামগুলো যেন থাকে বা সফট স্কিলের বিষয় যেন থাকে, মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বলেন সফট স্কিলের কথা বা শর্ট কোর্সগুলোর কথা, সেগুলো আমরা ট্রেনিংয়ে বলছি এবং তারা যেন কারিকুলামে প্রয়োজন বোধে কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার এত চাপ আমাদের টেক্সট বুক মুখী
চিন্তা ভাবনা সবসময় শিক্ষার্থীকে সবসময় টেক্সট বুকের মধ্যে রাখা, শিক্ষার্থীকে এটা আমাদের ফর্মার মিনিস্টার এবং বিশিষ্ট সংস্কৃতিবিদ জনাব আসাদুজ্জামান নূর তিনি আমাদের আরেকটা সমাবর্তন অনুষ্ঠানে বলছিলেন যে শিক্ষার্থীদেরকে আমরা পরীক্ষার্থী বানিয়ে ফেলেছি, সেটাই হচ্ছে। তো সেখানে আমরা শিক্ষার্থীরা যাতে শিক্ষার মধ্যে আনন্দ খুঁজে পায় এবং সৃষ্টিশীলতা সৃজনশীলতা খুঁজে পায়, কারিকুলাম যেন সেইভাবে ডিজাইন করা হয় এবং কারিকুলামে যেন এমপ্লয়েবিলিটির সাথে রেলিভেন্স বজায় থাকে, সেই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিচ্ছি। ইভেন এমন সাবজেক্ট আছে যে সাবজেক্টে হয়তো সো কল্ড জব মার্কেটে ফ্যাসিলিটিস কম, মানে সুযোগটা কম, তো তাদের যদি আমরা বিভিন্ন ধরনের স্কিল শর্ট কোর্সের মাধ্যমে প্রোভাইড করি তাহলে তারা জব পাবেন। কারণ আমাদের দেশে যে সিস্টেম সেখানে শুধুমাত্র ওই সাবজেক্টের উপর নির্ভর করেই যে চাকরি হয় তা না, সেক্ষেত্রে আমাদের ট্রেনিংগুলোতে সে বিষয়গুলো আমরা নিয়ে আসছি। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তা, মনন বিকাশ ও জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণের স্থান। নতুন জ্ঞানের সঞ্চার হবে, পুরাতন জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সমন্বয়ের বা মেলবন্ধনের মাধ্যমে এই জ্ঞানের চর্চা হবে। সেক্ষেত্রে গবেষণা খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা কাজ কোনো কোনো ক্ষেত্রে এখনও বেশ পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে সরকার এবং কমিশন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আনন্দের খবর হলো এই যে বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদের যে ডিসিপ্লিনগুলো আছে, কোর্সগুলো আছে, আপনি দেখেন সর্বশেষ যে কোর্সটা এখন আসছে মেকাট্রনিক্স, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এটা কত উঁচু লেভেলে চলে গেছে চিন্তাটা। আমি এই বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাই। তাদের এই ধরনের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। তো পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকাতে শুধু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি তারা এই ডিসিপ্লিন ওপেন করছে। তো জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার যে গুরুত্ব এবং বিজ্ঞানের যে গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োগের যে গুরুত্ব, সেগুলোর দিকে এই বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ চিন্তাভাবনা আছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেজন্য আসলে অভিনন্দন প্রাপ্য। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আপনাদের সাফল্য আপনাদের পরিবার, আপনাদের স্বজনদেরকে অবশ্যই গর্বিত করেছে, সন্দেহ নাই। কিন্তু এখন শিক্ষা জীবন শেষ, আপনার কর্মজীবনে প্রবেশের সময়। কর্মজীবনে আপনি বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রফেশনালিজম, আপনার মধ্যে যদি পেশাদারিত্ব থাকে, প্রফেশনালিজম থাকে, তাহলে আপনি যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করতে পারবেন। নিজেকে প্রমোশনেবল রাখবেন। মনে করেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে সেখানে যদি আপনার কলিগ সমপর্যায়েরও হতে পারে, উঁচু লেভেলেরও হতে পারে, তারা কোনো কাজের কথা বলেন আর আপনারা বলেন না আমার যে জব সেখানে এই কথা নাই, এই না বলতে শিখবেন না। কারণ ওই একটা না আপনাকে প্রমোশনেবল হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই লেখাপড়ার পাশাপাশি আরও স্কিল অর্জনের সুযোগ আছে। আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুয়েটের শিক্ষক এবং তিনি বুয়েটের শিক্ষার্থীও ছিলেন। তিনি তার জীবনে 84টা শর্ট কোর্স করছেন শিক্ষা জীবনে, এবং তিনি বলছিলেন যে আমার এই 84টা যে শর্ট কোর্স স্কিল বেসড, এগুলো আমাকে অনেক আমার ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আপনার 84টা হয়তো দরকার নাই, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আইসিটি, কমিউনিকেশন থেকে শুরু করে যেসব ধরনের স্কিল দরকার একজন মানুষের, সেগুলো যেন আপনি অর্জন অব্যাহত রাখেন। এখন কোর্সেরা, উডেমি, আমরা কনভোকেশন স্পিকারের মুখ থেকে যা শুনলাম, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এগুলো সুযোগ আপনাদের আছে। আমি আমার কথা শেষ করব। আমি বলবো যে মানুষ হিসাবে লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আপনার জন্য শ্রদ্ধাবোধ থাকে এবং দায়িত্ববোধ থাকে, আপনি কর্তব্য পালন করেন। আপনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, দরিদ্র, কৃষক, শ্রমিক, গৃহকর্মী সহ সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিজেকে যেন উৎসর্গ করতে পিছপা না হন। নিজের স্বার্থের দিকে না তাকিয়ে যেন আপনি দেশের স্বার্থের দিকে তাকান, আপনি যেন দেশপ্রেমিক হন। এগুলো যেন তাত্ত্বিক কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা প্রত্যেকে যদি আমাদের নিজের কাজটা সঠিকভাবে করি,
তাহলেই শুধুমাত্র দেশের উন্নয়ন সম্ভব। শুধু অপরের সমালোচনা করে কিন্তু সেটা সম্ভব না। আর এই যে শিক্ষা প্রতিষ্ঠান, যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, গ্রাজুয়েট হয়ে, স্নাতক হয়ে, আর আপনার প্রাইমারি স্কুল বা হাই স্কুল, কলেজ যা ছিল, এগুলো আপনার মায়ের মতো। বিশ্ববিদ্যালয়কে বলা হয় অ্যালমা ম্যাটার। এই বিশ্ববিদ্যালয় এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনার কর্তব্য এবং দায়িত্ব পালন করে যেতে হবে। সেটা কারিকুলামে কোনো পরিবর্তন আনার জন্য সাজেশন দেওয়া হোক, অথবা আপনি আর্থিকভাবে বিশ্ববিদ্যালয়কে বা কলেজগুলো বা স্কুলগুলোকে সহযোগিতা করতে পারেন, আপনি লাইব্রেরিতে বই দিতে পারেন। বিভিন্নভাবে কিন্তু বিশ্বের অ্যালামনাই তারা কিন্তু এই ভূমিকাগুলো পালন করে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে চিঠি পেয়ে গেছেন আমাদের কমিশন থেকে, যে একটা অফিস, তাদের দায়িত্ব থাকবে অ্যালামনাইদের সাথে যোগাযোগ রাখা, এবং বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকবে, পাশাপাশি প্রতিটি বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকবে। প্রত্যেক ডিপার্টমেন্টের কারিকুলাম কমিটিতে বা ইনস্টিটিউটের কারিকুলাম কমিটিতে অ্যালামনাইদের মধ্য থেকে 2 জন প্রতিনিধি রাখতে হবে, এবং চাকুরিদাতা বা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি থেকে 2 জন প্রতিনিধি রাখতে হবে। এইভাবে আমাদের কারিকুলামগুলো আরও উন্নত হয়ে উঠবে। আমি আবারও সকল স্নাতক, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 3য় সমাবর্তন অনুষ্ঠান 2022। অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার হচ্ছে। Honorable representative of the Chancellor of Atish Dipankar University of Science and Technology, Honorable Minister of Education, Government of the People's Republic of Bangladesh, Dr. Dipu Moni, MP, Professor Dr. Bishwajit Chandra, Honorable Member, University Grants Commission of Bangladesh, Honorable Emeritus Professor Dr. Shankar Shubha Naraya Mantha, the convocation speaker of this occasion today, Professor Dr. Jahangir Alam, the Vice Chancellor of Atish Dipankar University of Science and Technology, Mr. Muhammad Liaquat Ali Shikdar, Honorable Chairman, Board of Trustees, Atish Dipankar University of Science and Technology, faculty members, the deans, the Board of Trustee members, and the staff of the university, students, ladies and gentlemen, members of the press and print media, and most importantly, the recipient of degrees. And I'm going to address you mostly. A very good morning to you all, and Assalamu alaikum. Let me begin with an incident which I never could forget. I shared this with many before. About 15 years ago, I was attending a conference in Shenyang in PR, China. While talking to a scientist there, I happened to mention a Chinese professor, I happened to mention the name of Atish Dipankar, and the scenario changed drastically. I saw that he was as if electrocuted, and he fell down on the ground and said, "Atisha, Atisha," and to show his respect. I was startled. You see, such was the respect shown to this great scholar. You, the students and teachers of this university, named after Atish Dipankar, bear the legacy of such a scholar, and you must uphold this tradition by making
this institution a center of excellence. I hope this will going to happen. My dear graduates, I congratulate you for your success. You need to feel proud of your achievement, and you also need to have confidence in you, in your ability to embark on a successful journey that lies ahead of you. Remember that what you are going to receive today is a degree, a piece of paper. You chased this for the last 4 years and had to work hard. You have also to remember the degree that is this paper does not guarantee your success in life. You have to have more to it. You have to have an innovative mind. You need to acquire learning outcomes that are essential. And now, most important thing is that you set a goal for your life. It has been called the dream. You must have a dream. This is the dream that which I am talking about is not what you see while you are asleep. To quote APJ Abdul Kalam, this is the dream which does not allow you to sleep. You know that to achieve that goal, to fulfill your dreams, you have to work hard. There is no shortcut way. You have to work hard. There is no alternative. Because you want to earn something, you have to give something. It's a simple equation. The fact is, nothing comes out of nothing. So, make it a point. Set your goal, and then work hard. This is the only way to succeed. And I hope all of you will succeed in your life and make yourself a most colorful personality and most wanted personality of our country. Sometimes you will look at some persons with big success and you would say, oh, look at this. This man is a genius. It doesn't mean that. He has not worked hard. You know that Thomas Edison has said, tells us that genius is a 99% perspiration and 1% inspiration. Therefore, don't be cowed down by seeing the success of some genius around you. You have to make your way, in your own way, establish yourself for the best, in the best possible way. That should be the aim. You will succeed. Not everybody will reach all the heights they want, but you tried. You make the endeavors. That's the important fact. That should be your motto to become successful in your life. Dear graduates, today you are proud citizens of an independent country. The country is marching ahead and is recognized as a role model of developing country. You must remember those 3 million martyrs who laid down their lives so that we have an independent country. So that we have an independent country, we have a better life as well. There were millions others who suffered and went through immense trials and tribulations during the War of Independence. Let us pay our tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman, our father of nation, who fought all his life and led the War of Independence and made supreme sacrifice so that Sonar Bangla is achieved. Back in 1971, a devastated country, war-torn country, started its journey. Now with the daughter of Bangabandhu, Sheikh Mujibur Rahman, Sheikh Hasina, as the head of the government,
the country promises to be a middle-income country, transiting from the least LDC, that is least developed country, to a middle-income group country. Dear young men and women, let us make a pause, and we have a solemn duty to pay our respect to all those who sacrifice their lives so that we have a better life. Dear young men and women, only a few days from now, the Padma Bridge is going to be ready for traffic movement. This will enhance our growth in GDP, gross domestic product by 1.5 to 2.5%. It is not only this factor. This bridge is going to be an icon, symbol of Bangladesh. The United States has got the Statue of Liberty, symbolizing the leadership of the free world. France has got the Eiffel Tower, displaying their power of business and trade. We will have Padma Bridge as a symbol of our determination and courage to show to the world. The bridge will inspire us, the Bengalis, and give a message to the world that we can achieve almost anything. You can proudly tell your posterity that you got your degree in the year when Padma Bridge was opened for the public. This is an achievement which Bangladesh and the world will remember all time to come. Sheikh Hasina, the Honorable Prime Minister, who steered and did all these things, will be remembered as an immortal personality in the history of Bangladesh. Today, the country is proud to have submarine in the sea, satellite in the sky. Nuclear power is becoming a reality, and the Padma Bridge is on operation. The huge water territory in the Bay of Bengal is therefore to extract fish, weeds, oil, gas, minerals, etc., to develop an immense potential of a blue economy. The metro rail, Kornopoli Tunnel, the third terminal in the Shahjalal Airport, the 100 economic zones are no longer dreams. You can see them with our own eyes. You, the young generation, have a very significant role to play to lead these developments to the right direction. The work for economic prosperity of the country is waiting for you, the young generation, to take up the baton and move forward with courage and fortitudes. With these words, I bless you. I wish you all the best in all your life, all the best for you, and all the best for the success. Thank you. Goodbye and joy Bangla. Thank you, sir, for your valuable speech. এবারে স্নাতকোত্তর ও স্নাতক সম্মান এবং অন্যান্য ডিগ্রি প্রদান পর্ব শুরু করব আমরা। এমএ, এমএড, এলএলএম, এমবিএ, এমবিএ ইভিনিং, আরএমবিএ, ইএমবিএ এগ্রি বিজনেস, এমপিএইচ, বিএসসি ইন ইইই, বিএসসি ইন সিএসই, BSc in CSI, BSc in ETE, Textile Engineering, B Pharma, BA Honours, LLB Honours, LLB, B.Ed, BBA, BBA in Agribusiness. এখন ক্রমান্বয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর আশিস কুমার ভট্টাচার্য, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী খান, হেলথ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর দিলীপ কুমার নাথের পক্ষে ট্রেজারার জনাব AKM দেলোয়ার হোসেন, FCMA ল অনুষদের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর MAM সাইদকে ডিগ্রিপ্রাপ্তদের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে
মাননীয় চ্যান্সেলরের নিকট উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় চ্যান্সেলর, তৃতীয় সমাবর্তনে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে 2016, 2017, 2018, 2019, 2020 ও 2021 সনের স্নাতক ডিগ্রি প্রাপ্তদের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে আপনার নিকট উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। মাননীয় চ্যান্সেলর, আমি 2016 থেকে 2021 সাল পর্যন্ত কৃতিত্বপূর্ণ সমন্বিত রেজাল্টের ভিত্তিতে আনিসুর রহমান এগ্রি বিজনেস বিভাগ, ইসরাত জাহান ব্যবসায় প্রশাসন বিভাগ, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ল বিভাগ, তানিয়া আক্তার ল বিভাগ, নাজরানা আক্তার ইংরেজি বিভাগ, আফসানা ইসমাইলি মুনা ইংরেজি বিভাগ, মোহাম্মদ আব্দুল হাফিজ EEE বিভাগ, অদিতি মজুমদার CSE বিভাগ, মোহাম্মদ সুমন হোসেন ফার্মেসি বিভাগ, সামিয়া জামান ফার্মেসি বিভাগ বিওটি চেয়ারম্যান পদক প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি যাদের যেসব ব্যাচের নাম ঘোষণা করেছি তারা সম্মানিত ছাত্রবৃন্দ বা ডিগ্রি প্রাপ্তরা ডিগ্রি পাওয়ার উদ্দেশ্যে দাঁড়াবেন। এখন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিগ্রি প্রাপ্তরা দাঁড়াবেন। CSE EEE টেক্সটাইল এনারা দাঁড়াবেন। মাননীয় চ্যান্সেলর, তৃতীয় সমাবর্তনে বাণিজ্য অনুষদের অধীনে 2016, 2017, 2018, 2019, 2020 এবং 2021 সনের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে আপনার নিকট তা উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। বিবিএস যারা শিক্ষার্থী এবং যারা ডিগ্রি প্রাপ্ত হয়েছেন তারা দয়া করে দাঁড়াবেন। মাননীয় চ্যান্সেলর, তৃতীয় সমাবর্তনে হেলথ সায়েন্স অনুষদের অধীনে 2016, 2017, 2018, 2019, 2020 এবং 2021 সনের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে আপনার নিকট উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। তারা ডিগ্রিপ্রাপ্ত হচ্ছেন, তারা একটু দাঁড়িয়ে অনুগ্রহপূর্বক একটু দাঁড়িয়ে সকলের সামনে উপস্থাপন করুন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিবডি। মাননীয় চ্যান্সেলর এর সমাবর্তন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের অধীনে 2016, 2017, 2018, 2019, 2020 ও 2021 সনের স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে আপনার নিকট উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। দয়া করে দাঁড়ান, আমি যাদের উদ্দেশ্যে বলছি, যারা ঘোষণা দিলাম তারা দয়া করে দাঁড়ান প্লিজ। ধন্যবাদ সকলকে।
মাননীয় চ্যান্সেলর, তৃতীয় সমাবর্তনের ল অনুষদের অধীনে 2016, 2017, 2018, 2019, 2020, 2021 সনে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের ডিগ্রি প্রদানের জন্য আপনার সমিতি উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। গ্র্যাজুয়েট বৃন্দ প্লিজ দাঁড়িয়ে যান, সবাই সবাই দাঁড়িয়ে যান প্লিজ, যাদের নাম বলা হয়েছে প্রত্যেকে দাঁড়িয়ে যান প্লিজ। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। ডিগ্রি কনফার্মেন্টের অ্যানাউন্সমেন্টটা তো হতে হবে, তারপরে ডিগ্রি কনফার্মেন্ট হবে, তারপরে আমাকে ধন্যবাদ জানাবেন। একটু ডিগ্রি কনফার্মেন্টের অ্যানাউন্সমেন্টটা করেন দয়া করে। আচ্ছা, আমি করে একবারে কনফার্মেন্ট করে ফেলি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় আচার্য কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত বিভিন্ন অনুষদের MA, MEd, LLM, MBA, MBA ইভিনিং, RMBA, EMBA Agribusiness, MPH, BSc in EEE, BSc in CSE, BSc in CSI, BSc in ETE, BSc in Textile Engineering, B.Pharm, BA Honours, LLB Honours, LLB, B.Ed, BBA, BBA Agribusiness প্রোগ্রামে ডিগ্রি প্রাপ্তদের স্ব ডিগ্রি প্রদান করছি। আশা করি আপনারা আপনাদের চারিত্রিক গুণাবলী, আচরণ, দক্ষতা সবকিছু দিয়ে এই ডিগ্রির সম্মানকে সমুন্নত রাখবেন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। গ্র্যাজুয়েট বৃন্দ, তোমরা ডিগ্রি প্রাপ্ত হলে। গ্র্যাজুয়েট বৃন্দ, তোমরা ডিগ্রি প্রাপ্ত হলো। তোমরা এখন তোমাদের টাসেল ডান থেকে বামে ঘোরাতে পারো।
সুধীমণ্ডলী, এবার পদক প্রদান পর্ব। চ্যান্সেলর, বিওটি চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর এই 3 ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমন্বিত রেজাল্টের ভিত্তিতে চ্যান্সেলর পদক প্রাপ্তদের উপস্থাপনের জন্য সম্মানিত ডিন প্রফেসর ডক্টর রফিকউদ্দিন আহমেদকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর রফিকউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। মাননীয় চ্যান্সেলর, আমি 2016 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন অনুষদে সমন্বিত রেজাল্টের ভিত্তিতে মোহাম্মদ নুরুজ্জামান খান টেক্সটাইল বিভাগ, ABM হারুনুজ্জামান ট্রিপলি বিভাগ, মোহাম্মদ মাহফুজুর রহমান ট্রিপলি বিভাগ, মোহাম্মদ মুখলেসুর রহমান ইটি বিভাগ, ইমাম হাসান ট্রিপল-ই বিভাগ, পিঙ্কি রানী মজুমদার ফার্মেসি বিভাগ, মোহাম্মদ আব্দুল হাকিম ফার্মেসি বিভাগ, মোহাম্মদ মাসুদুর রহমান ফার্মেসি বিভাগ, অন্তর মেহেদি ফার্মেসি বিভাগ, মুসাম্মদ নীলুফা ইয়াসমিন ফার্মেসি বিভাগকে চ্যান্সেলর পদক প্রদানের জন্য উপস্থিত করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। সুধীমণ্ডলী, এবারে বিওটি চেয়ারম্যান পদকপ্রাপ্তদের উপস্থাপনের জন্য ডিন প্রফেসর ডক্টর আশিস কুমার ভট্টাচার্য মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডক্টর আশিস কুমার ভট্টাচার্য। মাননীয় চ্যান্সেলর, আমি 2016 থেকে 2021 সাল পর্যন্ত কৃতিত্বপূর্ণ সমন্বিত রেজাল্টের ভিত্তিতে আনিসুর রহমান এগ্রি বিজনেস বিভাগ, ইসরাত জাহান ব্যবসায় প্রশাসন বিভাগ, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ল বিভাগ, তানিয়া আক্তার ল বিভাগ, নাজরানা আক্তার ইংরেজি বিভাগ, আফসানা ইসমাইলি মুনা ইংরেজি বিভাগ, মোহাম্মদ আব্দুল হাফিজ ট্রিপল-ই বিভাগ, অদিতি মজুমদার CSE বিভাগ, মোহাম্মদ সুমন হোসেন ফার্মেসি বিভাগ, সামিয়া জামান ফার্মেসি বিভাগ বিওটি চেয়ারম্যান পদক প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি।
ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সুধীবৃন্দ, এবারে আমি ডিপার্টমেন্ট ভিত্তিক ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের নিমিত্তে উপস্থাপনের জন্য সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী খানকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আশরাফ আলী খান। মাননীয় চ্যান্সেলর, আমি 2016 থেকে 2021 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের নাম উল্লেখ করছি। প্রশান্ত কুমার সরকার, EMBA, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মোসাম্মদ নাসরিন বানু, EMBA in Agri Business। মোহাম্মদ মোজাম্মেল হক, LLM, ল ডিপার্টমেন্ট। শাহানাজ মিয়া পুথি, CAC ডিপার্টমেন্ট। মোহাম্মদ আব্দুল রহমান আবিদ, EEE ডিপার্টমেন্ট। আব্দুল্লাহ আল মুজাহিদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। জান্নাতুল মাওয়া খান চৌধুরী, ফার্মেসি ডিপার্টমেন্ট। রৌনক জাহান, MPH। মোহাম্মদ রবিউল ইসলাম, MA in ইংলিশ। মোহাম্মদ আনারুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। ভাইস চ্যান্সেলর পদ প্রদানের উদ্দেশ্যে তা আপনার নিকট উপস্থাপন করা হলো। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। ধন্যবাদ শ্রদ্ধেয় ডিনগণ। সুধীমণ্ডলী, এবারে চ্যান্সেলরের পদকপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের মধ্য থেকে মিস্টার ইমাম হাসান তার অনুভূতি ব্যক্ত করবেন। মিস্টার ইমাম হাসান।
the Honorable Minister, Ministry of Education of the Government of the People's Republic of Bangladesh, and the Chairperson of the Third Convocation of Atish Dipankar University of Science and Technology, Dr. Deepu Moni, MP. Respected Convocation speakers, respected special guests, Honorable Vice Chancellor of Atish Dipankar University of Science and Technology, respected members of the Board of Trustees of Atish Dipankar University of Science and Technology, respected member of the Board of Trustees of Atish Dipankar University of Science and Technology, respected treasurers, members of the syndicate, academic council, deans of different faculties, faculty members, officers of various ranks, respected guardians, invited guests, invited media personnel, and my fellow graduate friends, greetings and very good morning. Congratulations, we have done it. All the hard work have finally paid off, and we are all ready to take the next big step in our life. I am honored to stand before you today and reflect on our collective journey at Atish Dipankar University of Science and Technology. The 4 years have certainly been tough, but now we are all here to celebrate our triumphs, our achievements, our victories, and the journey on which we all embark toward our future destination. Firstly, I would like to extend my deepest gratitude to my supervisors and mentors, Ms. Tamanna Shaun, Assistant Professor in the Department of Electrical and Electronics Engineering, in short, Tripoli, for constantly guiding me and supporting me in my academic journey. I also express my gratitude to all the faculty members who are present here or not, for their continuous guidance and support in mastering variable skills and knowledge to enable me as a credible graduate. You all have played a vital role in molding my personality, constantly encouraging me. Without your support, I would not have made it to this point in life. I thank the university authority for ensuring a healthy and educational-friendly environment for learners. I congratulate all of us for the recognition that ADAS has achieved, being the 5th private university of the nation to earn the accolades of permanent certification from the Ministry of Education of the People's Republic of Bangladesh. It cements that we are part of a center of excellence, and it surely makes me and all the graduates to live the life of being proud Adastian. Then I pay utmost respect to all of my family members, my parents, especially my mothers, for supporting me and always being there for me. When we all start our first year, no one knows how things would change in our life. In my life, I gained so much from my teachers and the university. Friendly environment helped me to grow faster and learn my academic skill as well as behavior, respect, and in the end, how to be an ideal human. Each of us had our own unique experience at ADAST, a combination of good times and bad times. As I am from Department of Tripoli, I always participate in various inter-university competitions that made me to inculcate the skills and practices for being a competent graduate. Graduation marks the end of another extraordinary chapter in our life. With this chapter closed, I am sure that many of us are already anxious about starting the next chapter in our life, and some had started long ago. But undoubtedly, ADAS had made this chapter of our life very colorful and unique, but the next chapter will be tough because life is not a bed of roses. And I have to work hard for my future and make a name for myself and my institution. I once again congratulate all of the graduates, parents, teachers, officers, and staff, and all the Adastians. Finally, I would like to end my speech by thanking everyone. May God bless us all. Joy Bangla. ধন্যবাদ। সুধীমণ্ডলী, এখন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার। শিক্ষাবিদরা নির্দেশনামূলক উপদেশমূলক বক্তব্য রেখেছেন। I am not going to advise you. It's an immense pleasure
to give vote of thanks to honorable and distinguished guests. Honorable Chair of the Third Convocation of Atish Dipankar University of Science and Technology, ADAST, nominated representative of personality of Honorable President Muhammad Abdul Hamid, Dr. Dipu Muni MP, Honorable Minister, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh. Respected special guest, Professor Dr. Misbauddin Ahmed, Honorable Chairman, Bangladesh Accreditation Council. Professor Dr. Bishwajit Chanda, Honorable Member, the University Grants Commission of Bangladesh. Celebrated Convocation Speaker, Education Guru, Emeritus Professor Dr. S.S. Manta, former Chairman, All India Council for Technical Education, AICTE, former President, National Board of Accreditation, India, respected Vice Chancellor, Professor Dr. Muhammad Jahangir Alam, distinguished guests, my colleagues in the Board of Trustees, Treasurer, Registrar, Controller, members of the faculty and administration, friends from print and electronic media, proud parents and guardians, and most importantly, the outstanding graduating students of the Third Convocation. Greetings and warm welcome to all of you of the Third Convocation of ADAST. I want to congratulate the new graduates, faculty members, university authority, most importantly, their parents. Congratulations again. Together you have made it. Well done. Especially who have made it during the unprecedented crisis of modern history. প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 2017 সালে আমরা স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের সময় বিশ্ববিদ্যালয় এলাকায় তখনও স্বপ্নের মেট্রো রেল আসেনি। সে এলাকা তখন ছিল ব্রানভূমি, পরিত্যক্ত অঞ্চলের মতো। সেই প্রতিকূল পরিবেশে অনেক ছাত্রছাত্রী, শিক্ষার্থী, অনেক গার্ডিয়ান আমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হলো। সেই প্রতিকূল কঠিন সময়ে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পেরেছিলেন বলেই আজকে আপনাদেরকে ডিগ্রি প্রদান করতে সক্ষম হয়েছে। অ্যাডাস্ট আপনাদের এবং আপনাদের অভিভাবকদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা আজ সত্যি সৌভাগ্যবান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। দেশ আজ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো এই কোভিড-19 প্যান্ডেমিকে, এই মহামারীতে যখন সারা পৃথিবী, সারা বিশ্ব বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছিল, তখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে আমাদের পক্ষে এই করোনা মহামারীতেও অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়। আজকে আপনাদেরকে ডিগ্রি প্রদান করতে পারছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আজকে এই কনভোকেশন অনুষ্ঠানে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আপনারা যেই স্থানে সমবেত হয়েছেন তার পাশ দিয়ে চলেছে মেট্রো রেল। আগামী 25 জুন উদ্বোধন হবে স্বপ্নের এবং গর্বের, আত্মবিশ্বাসের পদ্মা সেতু। এগিয়ে চলেছে কর্ণফুলী টানেল, মহাসড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, অসংখ্য ব্রিজ, রাস্তা, রেল লাইন, স্যাটেলাইট, ইপিজেড, ইজেড সহ এয়ারপোর্ট সহ কানেক্টিভিটির চরম উৎকর্ষ আজ
স্বপ্ন নয়, বাস্তবতা। বাংলাদেশ আজ শতভাগ বিদ্যুতায়নের দেশ। এই মঞ্চে যারা বসে আছেন, শিক্ষার্থী হিসাবে তাদের জীবন শুরু হয়েছিল মোমবাতি কিংবা কুপিবাতিতে। আজ বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের দেশ। শিক্ষার বিস্তার, আধুনিকায়ন, উৎকর্ষ সাধন, যুগোপযোগী করার নানামুখী পদক্ষেপ গ্রহণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প, কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজ শতভাগ সততার প্রকৃষ্ট এবং উৎকৃষ্ট উদাহরণ। আমার বক্তব্য লিখিতভাবে কনভোকেশন বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আমি আজ শুধু জাতীয় জীবনের একটি নির্দিষ্ট বিষয় এবং সমস্যার উপরে আলোকপাত করতে চাই। ডিয়ার গ্রাজুয়েটস, ডিস্টিংগুইশড গেস্ট, ladies and gentlemen, Professor Manta, there are so many Bangladeshi, highly educated and qualified people, young talents, are holding top positions of many global organizations. We are proud of them. We do also praise those NRBs. Some may call it, today call it brand Bangladesh. Professor Manta, similarly, there are so many Indians having great achievements and strong positions in globally acclaimed organizations such as CEO of Google, Mr. Sundar Pichai, Satya Nadella of Microsoft, Parag Agarwal of Twitter, Indriya Nui of PepsiCo, Geeta Gopinath of IMF, and so on. Some may call it brand India. Some also call it lost great talents. Our rich people, millionaires, are also leaving Bangladesh and India. In reality, we are exporting talents from developing to developed countries, mainly West. While our less educated, unskilled, semi-skilled workers are returning home with remittances like great patriots. At the same time, the matter of grief, our rich and educated people are leaving us, limiting our innovating capacities, hurting our economic growth. Indeed, that is an irreparable great loss of our country, which has created the biggest threat of the modern civilization. That is brain drain and wealth drain. There are so many obvious reasons: lack of opportunity, health concern, purchasing power parity, quality of life, social security, gender inequality, clearly many factors causing our highly skilled human beings adapting their new countries, abandoning our motherlands. The toppers, the great toppers of schools, colleges, universities are migrating and are not coming back. Every day, we are losing the best and brightest minds of Bangladesh, India, and third world. There is a great success. There is a great success in Bangladesh and India. Almost every child goes to primary school, and government has created so many opportunities for them and their families. Most of them are being taught in highly subsidized public schools, colleges, and universities, but leaving motherland for the glamorous developed world. They are contributing more to their new adopted countries, their host countries, than to home countries. So the burning question is, who is getting more benefit from this subsidy? Who is getting benefited from this subsidy? The adopted countries or the home country? The answer is very simple: the adopted new countries, the host countries, the West, the developed world, not the motherland. As a result, it reduces our economic growth and innovating capacity, lack of skilled manpower. Finally, we are becoming an
empty-handed exploder of doctors, nurses, engineers, scientists, economists, lawyers, agriculturists, entrepreneurs, skilled human capitals, and so on. We give birth, raise our children, educate them, feed them, and they go abroad and never come back. Now, it is the high time to understand, analyze, consider, and find a sustainable solution to it. Why the talented and rich people are leaving us. If we want to end the great Bangladeshi and Indian brain drain, if we want to stop non-resident Bangladeshi and Indians to becoming non-returning Bangladeshi and non-returning Indians, we really need to do more right now. The infrastructure is ready, along with political instability, which I mentioned earlier. Bangladesh is witnessing one of the fast-growing and remarkable development of modern world. Government has done their part under the visionary leadership of Honorable Prime Minister Sheikh Hasina. Now the businesses, entrepreneurs, financial institutions, industrialists should come forward and do their necessary part. We need to create proper environment such as lucrative wages, climate changes, addressing climate changes, building updated healthcare facilities, social security, and gender equality to make an end of brain drain and oil drain. Honorable guests, Professor Manta, I can bet on my boys and girls. They are true patriots. They serve Bangladesh. They will serve the motherland. Some of them certainly go abroad for higher study and job, and they will come back. Even a tiny part of them will not return, but certainly they will contribute to their motherland with their remittances, their experiences, information, and knowledge. Finally, my dear graduates, it is time for you to take your motherland to the peak of success with your willingness, with your passion, with your compassion, devotion, and talents. Respect your teacher. Respect your teachers. Never forget them. Love your parents, especially your mothers. Let's create better tomorrow. Joy Bangla. ধন্যবাদ সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার। সুধীমণ্ডলী, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আজকের এই তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত ট্রাস্টিদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, জনাব আবুল জব্বর মিয়া, প্রফেসর ডক্টর এম শাহিন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব গোলাম সারোয়ার কবির, জনাব মোহাম্মদ জোনায়েদ আহমেদ, জনাব আরিফুল বারী মজুমদার, ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, মিস্টার তানভীর ইসলাম পাটোয়ারি, জনাব সুলতানা পারভিন, জনাব সেলিনা বেগম। সুধীমণ্ডলী, এবার বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপিকে তাঁর মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীমণ্ডলী, মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য। Atish Dipankar, University of Science and Technology, তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের আজকের বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ, সম্মানিত সমাবর্তন বক্তা এমিরেটাস প্রফেসর ডক্টর এস এস মান্থা, সাবেক চেয়ারম্যান
All India Council for Technical Education, সাবেক প্রেসিডেন্ট, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ভারত, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও সমাবর্তন অর্গানাইজিং কমিটির কনভিনার জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার ও বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত অপর সদস্যবৃন্দ, সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠান যাদের জন্যে সেই গ্র্যাজুয়েটদের যারা অভিভাবক আছেন, সম্মানিত সেই অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আর আজকের এই অনুষ্ঠানের যারা মূল লক্ষ্য, যাদের জন্য আজকের এই আনন্দ ঘন এত বিশাল আয়োজন, সেই প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সময়। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। ৭৫-এর 15ই আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে স্মরণ করি। এই হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতায় ৩রা নভেম্বর ১৯৭৫ কারা অভ্যন্তরে নৃশংসভাবে নিহত শহীদ জাতীয় চার ক্ষোধর্ষিতা নির্যাতিতা নারীকে স্মরণ করি। আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার, মুক্তির। তার নেতৃত্বে তার 23 বছরের দীর্ঘ সংগ্রাম, ত্যাগের পথ পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে। তিনি এই স্বাধীন রাষ্ট্রটিকে যখন তার মুক্তির পথে নিয়ে যাবার জন্যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন ঘুরে দাঁড় করিয়েছিলেন, বিজ্ঞান প্রযুক্তির ওপরে জোর দিয়েছেন। তিনি বারবার বলেছেন উচ্চশিক্ষা সেটি আমাদের কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্যে উচ্চশিক্ষা লাভ যেন বাধা হয়ে না দাঁড়ায়, তার সে দারিদ্র, এবং সেটি যেন আমরা সে দায়িত্ব যেন পালন করি। তিনি বারবার আমাদেরকে বলেছেন ঔপনিবেশিক, নব্য ঔপনিবেশিক শাসন শোষণে আমরা যে নিষ্পেষিত হয়েছি এবং সেই শাসন শোষণের হাতিয়ার হিসেবে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যে শিক্ষা দিয়ে তার কথায় কেরানি তৈরি হতো, সেই শিক্ষা দিয়ে একটি স্বাধীন দেশের নাগরিক তৈরি করা যায় না। স্বাধীন দেশের যে স্বাধীন নাগরিক হবে, যে নাগরিক সোনার মানুষ হবে, সোনার বাংলা গড়ে তুলবে, সেই নাগরিক গড়ে তুলতে হলে যে শিক্ষা ব্যবস্থা দরকার তার কথা তিনি বলে গেছেন। কিন্তু খুব দুঃখের বিষয়, তাকে নৃশংসভাবে হত্যা করবার পর সেই কুদরতিকতার শিক্ষা কমিশন রিপোর্ট কিন্তু আর বাস্তবায়িত হয়নি। এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যখন আবার 21 বছর পর মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার গঠিত হয়েছে, তখনই আবার সেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পেরেছি। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ গড়বার, শিক্ষা ব্যবস্থা গড়বার কাজটি আমরা আবার শুরু করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আমরা 2010 সালে আমাদের শিক্ষানীতি পেয়েছি। সেটি বঙ্গবন্ধুর সেই শিক্ষা কমিশন, যেটি কুদরতি খোদা শিক্ষা কমিশন ছিল, সেই কমিশনের অনুসরণেই করা হয়েছে। আমরা এখন সেটি বাস্তবায়ন করছি। একই সঙ্গে যেহেতু এর পরে আরও প্রায় 12 বছর হয়ে গেছে এবং এখন দ্রুত পরিবর্তনশীল পৃথিবী, এখনকার অনেক কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে, সেখানে এই শিক্ষা নীতিতেও যেখানে যেখানে পরিবর্তন প্রয়োজন তার পরিমার্জন, পরিশীলন সেই করবার কাজটিও আমরা এখন হাতে নিচ্ছি। সম্মানিত সুধী, এই বিশ্ববিদ্যালয়টি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার কাছে এর নামটি এত আকর্ষণীয় কারণ এই বিশ্ববিদ্যালয়টি বাংলার গর্ব, বাঙালির গর্ব, এক অসাধারণ পণ্ডিত মানুষের নামে এই বিশ্ববিদ্যালয়। তিনি প্রখ্যাত পণ্ডিত, প্রখ্যাত জ্ঞান সাধক। আমাদের এই ঢাকার কাছে এই বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে তার জন্ম এবং
তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জেত্রির শিষ্য ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেছেন, আরও অনেক প্রখ্যাত গুরুর কাছে শিক্ষা লাভ করেছেন এবং পাল বংশের রাজা মহিপাল তাকে বিক্রমশিলা মহাবিহারের আচার্য নিযুক্ত করেছিলেন। তার কাছ থেকে তার লেখা অসংখ্য বই, তা থেকে আমরা সেই সময় সম্পর্কে যেমন জানি, বিভিন্ন জ্ঞান সম্পর্কেও জানি। এমন একজন পণ্ডিত ব্যক্তি, আমি আবারও বলি, যিনি বাংলার এবং বাঙালির গর্ব, তার নামে বিশ্ববিদ্যালয়। কাজে আমি এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা আছেন, যারা এর পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, যারা এর শিক্ষার্থী হবার সৌভাগ্য অর্জন করেছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই বিশ্ববিদ্যালয়টি আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং গত 11ই অক্টোবর 2021 তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তাদের সুপারিশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশের ৫ম প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে স্থায়ী সনদের মর্যাদা লাভ করেছে। আমি আশা করি যে বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে আরও উৎকর্ষ লাভ করবে এবং সেজন্যে সবার প্রতি আবারও আমার অভিনন্দন। আমাদের গত 2 বছর একটা একেবারে ভিন্ন রকম সময় আমরা পার করেছি। মানব সভ্যতার ইতিহাসে এটা একটা ক্রান্তিকাল। সে ক্রান্তিকাল আমরা পার করেছি এবং তার যত চ্যালেঞ্জ ছিল, সব কিছুর সঙ্গেই, সব চ্যালেঞ্জের সঙ্গেই সম্ভাবনা থাকে। এর সঙ্গেও এই চ্যালেঞ্জের সঙ্গে সম্ভাবনা ছিল এবং সেই সম্ভাবনা আজকে আমরা এই যে অনলাইন শিক্ষণ, ব্লেন্ডেড এডুকেশন, হাইব্রিড এডুকেশন যত কিছু বলছি, তা কিন্তু এই গত 2 বছরের কারণে আমরা অনেক সহজে কথাগুলো বলছি, সহজে এই বিষয়গুলো চর্চা করছি। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে এই কথাগুলোতে এবং এভাবেই শিক্ষাকে, পাঠদানকে আমরা এগিয়ে নিয়ে যাবার জন্য এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা ব্লেন্ডেড এডুকেশনের জন্য একটা ন্যাশনাল মাস্টার প্ল্যানও তৈরি করেছি, সেটি একেবারে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজেই তার মধ্য দিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। বৈশ্বিক যে নতুন বাস্তবতা, তার সঙ্গে খাপ খাইয়ে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এই যে পেরেছি, অনলাইন এডুকেশন পেরেছি, তার মূল কারণ হলো আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ হয়েছিল। যদি দেশটি ডিজিটাল বাংলাদেশ না হতো, তাহলে আমরা এই অনলাইন কার্যক্রম চালাতে পারতাম না। এবং সেজন্যে যিনি 2008 সনে আমাদেরকে দিন বদলের সনদ দিয়েছিলেন, যিনি বলেছিলেন বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, হবে মধ্যম আয়ের বাংলাদেশ, সেই আমাদের এই দেশের রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তাদের কারণেই আমরা কিন্তু এই ব্লেন্ডেড এডুকেশনের কথা বলতে পারছি, আমরা অনলাইন এডুকেশন করতে পেরেছি, আমাদের শিক্ষা ব্যবস্থা চালু থেকেছে। হ্যাঁ, আমরা শতভাগ শিক্ষার্থীর কাছে হয়তো পৌঁছাতে পারিনি, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও আমরা ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর কাছে, আমি মাধ্যমিকের কথা বলতে পারি, আমরা শতকরা 93% শিক্ষার্থীর কাছে নানান পদ্ধতি ব্যবহার করে, টেলিভিশন, রেডিও, টেলিফোন, অ্যাসাইনমেন্ট সব কিছু মিলিয়ে শতকরা 93% শিক্ষার্থীর কাছে এই ক্রান্তিকালে আমরা পৌঁছতে পেরেছিলাম, যেটি অনেক দেশই পারেনি, কিন্তু আমরা পেরেছি। এবং আমাদের যেদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে আমরা বাধ্য হয়েছিলাম, শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দিতে আমরা বাধ্য হয়েছিলাম, সেই 2020 সালের মার্চ মাসের 18 তারিখ থেকে আমরা তার মাত্র 11 দিনের ব্যবধানে 29শে মার্চ থেকে আমরা টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল বলে আমরা আমাদের পাঠদান কার্যক্রম শুরু করতে পেরেছিলাম। সেটির জন্যেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয়কে আমার ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকের বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলা এক বাংলাদেশ। একটু আগেই আমরা আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় বলেছেন, অন্যান্যরা বলেছেন, তাদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির একটা চিত্র আমরা পেয়েছি। আমি তার পুনরাবৃত্তি করব না, সময়েরও সংক্ষিপ্ততা রয়েছে, কিন্তু
এটি সত্য যে আজকের এই বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল সারা বিশ্বের জন্যে, এবং এই বাংলাদেশের সঙ্গে আমরা অনেক সময়ই আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশের তুলনা করি, কিন্তু সেই তুলনাগুলো আসলে তো সঠিক নয়। যে দেশগুলোর উন্নয়নের সঙ্গে তুলনা করি সেই দেশগুলোর জনসংখ্যা অনেক ছোট, তাদের অনেকেরই অনেক প্রাকৃতিক সম্পদও রয়েছে। সেই হিসেবে আমাদের দেশে এত বড় জনসংখ্যা, ছোট একটি ভৌগোলিক আয়তনের দেশ, এবং প্রাকৃতিক সম্পদের বিপুল সমাহার নেই, তারপরেও এই দেশটি আজকে উন্নয়নের রোল মডেল। সেজন্যেই আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সেই রাষ্ট্রনায়কের প্রতি, শেখ হাসিনার প্রতি, যিনি এটি সম্ভব করেছেন। এবং এই 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এই পদ্মা সেতু নিয়ে অনেক প্রতিকূলতা ছিল, আমরা সবাই জানি, অনেক ষড়যন্ত্র ছিল, প্রতিকূলতা ছিল, কিন্তু সব কিছুকে অতিক্রম করে আজকে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবতা। এবং সেটি সম্ভব হয়েছে একজন শেখ হাসিনার সাহস, দৃঢ়তা, তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা এবং দেশপ্রেমের কারণে। আজকে এই পদ্মা সেতু শুধু একটি বিশাল যোগাযোগ অবকাঠামো নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, আমাদের সাহস আর বিজয়েরও প্রতীক। কাজেই আমি আশা করি যে আমরা এই পদ্মা সেতু আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করছে, যেভাবে আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদেরকে প্রত্যয়ী করে তুলছে, সেই সাহস আর প্রত্যয় নিয়ে আমাদের গ্র্যাজুয়েটরা সামনের দিকে এগিয়ে যাবে তাদের জীবন গড়তে। বঙ্গবন্ধু কন্যার সার্বিক দিক নির্দেশনায় আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি। আমাদের একেবারে প্রাক প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পর্যন্তই আমাদের শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসছে। আমরা সেখানে অভিজ্ঞতা ভিত্তিক শিখন, সক্রিয় শিখন, অর্থাৎ করে করে শিখবে। আমরা অনেক কিছু, আমরা যখন ছোটবেলায় পড়েছি আমরা অনেক কিছু মুখস্থ করেছি, আমরা অনেক সূত্র মুখস্থ করেছি, অনেক উপপাদ্য মুখস্থ করেছি, যেগুলো কোথায় কিভাবে কাজে লাগে আমরা কোনোদিন জানিনি। আমাদের সামনে সেই সব বিদ্যা ঘটে চলেছে, পদার্থবিজ্ঞান আর রসায়ন আর জ্যামিতি আর ত্রিকোণমিতি, সেগুলোর সব ঘটনা চারদিকে ঘটে চলেছে, আমরা কিন্তু ধরতে ছুঁতে পারি না কখনো, কারণ আমি তো শুধু মুখস্থ করেছি, আমি তো করে করে শিখিনি। সংজ্ঞা শিখেছি কত, কিন্তু সেগুলোকে কিভাবে কাজে লাগাবো, কোথায় কাজে লাগাবো তা কিন্তু আমাকে শেখানো হয়নি। আজকে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা করে করে শিখবে, সংজ্ঞা মুখস্থ করবার দরকার নেই, উপপাদ্য সূত্র মুখস্থ করবার দরকার নেই, করে করে শিখবে। সেই সংজ্ঞা, সূত্র, উপপাদ্য সে আত্মস্থ করবে এবং সেই আত্মস্থ করার মধ্য দিয়েই এই সব বিষয়গুলোকে সে কাজে লাগাতে শিখবে, প্রয়োগ করতে শিখবে, সেটাই আমরা চাই। এবং একই সঙ্গে শিক্ষাটা হতে হবে আনন্দময়। আমরা পরীক্ষা থাকবে, মূল্যায়ন থাকবে, এমন নয় যে কোনো পরীক্ষা থাকবে না, নিশ্চয়ই পরীক্ষা থাকবে, মূল্যায়ন থাকবে, ধারাবাহিক মূল্যায়ন অনেক বেশি হবে, যাতে শুধুমাত্র পরীক্ষার চাপে পিষ্ট না হয়। আমাদের যারা এখানে মঞ্চের এধারে আছি বা একদম সামনে আছি, বা আপনারাও যারা এখানে আছেন, বেশিরভাগেরই অভিজ্ঞতা হলো সারা বছর পড়ি বা না পড়ি, পরীক্ষার আগে 2-3 মাস দরজা বন্ধ করে ভীষণ পড়াশোনা, এবং বাবা মা তখন শুধু পুষ্টিকর খাবার খাওয়াতে থাকেন, তারপরে পরীক্ষার সময় সেই মুখস্থ বিদ্যাটা লিখে দিয়ে এসে খুব ভালো ফলাফল, তারপরে সেটাকে আমরা কতটুকু আসলে কাজে লাগাতে পারছি। এমন নয় যে আমাদের মেধাবী মানুষেরা দুর্দান্ত ভালো করেনি, দেশে বা বিদেশে নিশ্চয়ই করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখেছি, যা ছিল আমাদের কারিকুলামে, তার কোনোটি অপ্রয়োজনীয় নয়, সেগুলোই আমরা শিখব, সেগুলোকে আমরা একটু ভিন্নভাবে শিখব, যেন সেগুলোকে আমরা ভালোভাবে, আরো ভালোভাবে প্রয়োগ করতে শিখি। কাজে আমাদের আগে যা শিখেছি সেই বিষয়গুলোতে কোনো সমস্যা নেই, সেগুলো সবই ঠিক আছে, তার সঙ্গে হয়তো নতুন আরেকটু কিছু শিখব, কিন্তু কি করে শিখব সেই পদ্ধতিটাতে পরিবর্তন আসছে। এবং আমি আশা করি অভিভাবকেরা, শিক্ষকদেরকে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেয়া শুরু হয়ে গেছে, আরো অনেক প্রশিক্ষণ দিতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই,
কিন্তু সবার যদি সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আমরা এটি বাস্তবায়ন করতে পারবো সফলভাবে। আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে কিছুটা মুক্ত করা, অনেক বেশি এই কোচিং, অনেক বেশি হোমওয়ার্ক, বেশি বেশি চাপ, তার থেকে কিছুটা মুক্তি দিতে হবে, যেন সে শিক্ষাটাকে আনন্দের মধ্য দিয়ে উপভোগ করতে পারে, শিখতে পারে, কাজে লাগাতে পারে এবং একই সঙ্গে আরও কিছু করতে পারে। তার তো খেলাধুলা করবার প্রয়োজন রয়েছে, তার তো সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবার প্রয়োজন রয়েছে, সামাজিক সচেতনতা গড়বার প্রয়োজন রয়েছে, এবং সেগুলো করতে হলে তার তো নিজের জন্য কিছু সময় দরকার, এবং সেই সময়গুলো যেন সে পায়, সেটি আমরা করতে চাই। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, এবং সেজন্যে আজকে কিন্তু শুধুই জ্ঞান যথেষ্ট নয়, জ্ঞানের সঙ্গে দক্ষতা লাগবে। যিনি আজকে আমাদের সমাবর্তন বক্তা, তিনি দক্ষতা নিয়েই ভারতে দীর্ঘদিন কাজ করেছেন, আর তিনি তার বক্তব্যেও বেশ অনেক কিছু বলেছেন। দক্ষতা ছাড়া এখন চলার উপায় নেই, এটি দক্ষতার যুগ, এবং সেই দক্ষতা আমি যে কাজে নিয়োজিত হব, যে বিষয় নিয়ে পড়ব, সেটির যেমন বিষয়ভিত্তিক দক্ষতা আছে, তার পাশাপাশি আরও কিছু দক্ষতা আছে যেটি আমাদের সবার প্রয়োজন, সব কাজে প্রয়োজন, যেগুলোকে একসঙ্গে মিলিয়ে বলা হচ্ছে সফট স্কিলস। আমার কমিউনিকেট করার স্কিলস দরকার, আমি যোগাযোগ স্থাপন করব। আমরা সবাই কথা বলি, কিন্তু কতজন সত্যিকার কমিউনিকেট করতে পারি? আমি যা বলতে চাইছি তার সত্যিকার কতটুকু আমি বোঝাতে পারছি, আমি কতটা সূক্ষ্মভাবে চিন্তা করতে সক্ষম, আমি কতটা সমস্যা নিরূপণ করা এবং তার সেই সমস্যার সমাধান করবার জন্য আমার কতটুকু দক্ষতা আছে, আমি অন্যের সঙ্গে সহযোগিতা কতটা করতে পারি, আমার নেতৃত্বের গুণাবলী কতটা আছে, এরকম আরও বহু কিছু, সৃজনশীলতা, এরকম আরও কতগুলো দক্ষতা, এই সবগুলোকে মিলিয়েই বলা হচ্ছে সফট স্কিলস। এগুলো একটার সঙ্গে আরেকটার আবার কিছু ওভারল্যাপও আছে। ভাষার দক্ষতা খুব জরুরি, এই সব কিছু আমাদের দরকার। এবং সফট স্কিলস শুনলেই আমরা মনে করি এটা বোধহয় কোনো পাশ্চাত্যের ধারণা, একেবারেই কিন্তু তা নয়। সফট স্কিলস যা যা কিছু বলছে, এগুলো আমরা কিন্তু যদি দেখি, আমাদের ব্রতচারী আন্দোলন ছিল সেই 1932 সালে, গুরু সদাই দত্ত সিলেটের। 1914 সালে আমি মেঘনাপাড়ের মেয়ে, আমার মেঘনাপাড়েরই আরেক সন্তান স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি চরিত্র গঠন আন্দোলন শুরু করেছিলেন, অনেক বই লিখেছেন। তার সেই সব বইয়ে যেসব কথা আছে, গুরু সদাই দত্তের ব্রতচারী আন্দোলন, যে আন্দোলনের সঙ্গে আমাদের জাতির পিতাও যুক্ত ছিলেন, সে আন্দোলনে যত কথা আছে, মানুষকে যেভাবে গড়ে তুলবার কথা আছে, তার সব কিছুর মধ্যেই কিন্তু এই সফট স্কিলসই আছে। অতএব সফট স্কিলসের বিষয়গুলো একেবারে আমাদের সংস্কৃতির, আমাদের কৃষ্টির, আমাদের জীবনধারার অংশ। সেটাকেই আমরা আবার শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলোতে অভ্যস্ত করে তুলতে চাই, সেই দক্ষতাগুলো তাদের মধ্যে দিতে চাই। আমার জ্ঞান হলো, আমার দক্ষতা হলো, আমার সফট স্কিলস হলো, তার সঙ্গে আমার কতগুলো মূল্যবোধ লাগবে, আমার সততা, আমার নিষ্ঠা, আমার দেশপ্রেম, আমার মানবিকতা, আমার সহমর্মিতা। তা যদি না থাকে, শুধু জ্ঞান আর দক্ষতা দিয়ে আমি সেই সুনাগরিক হতে পারবো না যে সুনাগরিক সোনার মানুষ হবে বঙ্গবন্ধু মুজিবের সোনার বাংলা গড়বার। কাজেই এই সব কিছু মিলিয়েই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে বারবারই আহ্বান জানাচ্ছি, আমি আশা করি যে তারা এই বিষয়গুলোতে মনোযোগী হচ্ছেন। এখন দ্রুত পরিবর্তনশীল পৃথিবী, সে পরিবর্তনশীল পৃথিবীতে আজকে আপনি একটা ডিগ্রি করছেন, 4 বছরের একটা মাস্টার্স করছেন, আপনি বেরিয়ে যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, 2, 4, 5 বছরের মাথায় আপনি যে দক্ষতা অর্জন করে গেছেন সেটি হয়তো আর কাজে লাগবে না, সেটি হয়তো বদলে যাবে। আপনার পক্ষে আবার ক্যাম্পাসে ফিরে আসা সম্ভব না আরও একখানা আস্ত ডিগ্রি করবার জন্যে। এখন মাইক্রো ক্রেডেন্সিয়ালের কথা হচ্ছে, এখন মডিউলার এডুকেশনের কথা হচ্ছে। আমি একখানা ডিগ্রিকেই ভেঙে ভেঙে ছোট ছোট মাইক্রো ক্রেডেন্সিয়ালে ভাগ করব, আমি নানান রকম মডিউলে ভাগ করব। আমার শিক্ষার্থী
এখন আমরা সবাই শিক্ষার্থী। এখন আর ছাত্র ছাত্রী সেই হিসেবে বলে না, এখন স্টুডেন্ট হিসেবে বলে না, এখন লার্নার বলে। আমি সারাদিনই শিখছি, আর এখন শেখাটা জীবনব্যাপী, কারণ এত দ্রুত সব বদলাচ্ছে। আমি একবারে যা শিখেছি সেটা দিয়েই আমার পুরো জীবন চলবে না, আমি সারাক্ষণই আমার শিখতে হচ্ছে। এমনিতেও জীবনে সবসময় শেখা চলে। তো আমরা এই জন্যেই আমাদের নিজেদেরকে তৈরি করতে হলে শিখতে শেখাটা খুব জরুরি। লার্নিং হাউ টু লার্ন। তাহলে আমি যেখানেই থাকি না কেন, আমি আমার যা প্রয়োজন, নতুন যে দক্ষতাটা প্রয়োজন, সেটা আমি শিখে নিতে পারবো। এবং এই ব্লেন্ডেড এডুকেশনের যে হাইব্রিড এডুকেশনের যে পদ্ধতি, এটি যদি আমরা সবাই সেই সুযোগগুলো তৈরি করি, তাহলে আমার অসুবিধে নেই। আমার শিক্ষার্থী কাজের জগতে আছে, অন্য কোথাও আছে, সে কিন্তু ঠিকই তার যতটুকু দরকার সেটুকু সে শিখে নিতে পারবে। কোথাও সে 2 সপ্তাহ কোর্স করবে, কোথাও 6 সপ্তাহ করবে, কোথাও 10 সপ্তাহ করবে, সে সেটা শিখে নেবে। শিখে নিয়ে তার নিজেকে আপস্কিল করবে, রিস্কিল করবে। অতএব আমাদের এই সুযোগগুলো আমাদের কিন্তু তৈরি করতে হবে। এবং একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদেরকে কর্মোপযোগী করে, যুগোপযোগী শিক্ষায় কর্মোপযোগী করে তৈরি করতে হবে। অনেক সময় একাডেমিয়ার কথা থাকে যে আমি পড়িয়ে দিচ্ছি, ও গিয়ে কি কাজ করবে এটা ওর ব্যাপার। শুধু তা কিন্তু নয়, একাডেমিয়ার দায়িত্ব তাকে তার কর্মজীবনের জন্য তৈরি করে দেয়া। সেজন্যে বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম হবে, সেই কারিকুলামও হওয়া উচিত কর্মজগতের প্রয়োজনের সঙ্গে সাযুজ্যপূর্ণ, কর্মজগতের যে চাহিদা তার সঙ্গে সাযুজ্যপূর্ণ। সেজন্যই আমরা বলছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ খুব জরুরি। ইন্ডাস্ট্রি আমাদের কারিকুলাম প্রণয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবে। তাদের কি প্রয়োজন সেটা অনুযায়ী একাডেমিকরা তারা তাদের কারিকুলাম তৈরি করবেন, এবং তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে যেন ইন্টার্নশিপ করার, অ্যাপ্রেন্টিসশিপ করার যেন সুযোগ থাকে আমার শিক্ষার্থীর, যেন সে যখন হঠাৎ কাজের জগতে যাবে তখন যেন তাকে হাবুডুবু খেতে না হয়, তখন যেন তার এই কর্মজগতের সঙ্গে তার কোনো পরিচিতি নেই, এটি যেন না হয়। এবং অনেক সময় খুব ভালো ডিগ্রি করে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, চাকরিদাতার যে প্রত্যাশা আর চাকরি প্রার্থীর যে প্রত্যাশা, এ দুয়ের মধ্যে দেখা যায় অনেক দূরত্ব। আমাদেরকে এ দুয়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে হবে। সেজন্যই ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ খুব জরুরি। আমরা আশা করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে খেয়াল রাখবেন। আর এখনকার বিশ্বের জন্য বলা হয় চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। তাহলে এখন তো আর শিক্ষা শুধু 4 দেয়ালের শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন শিক্ষা হচ্ছে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো পদ্ধতিতে একেবারে ব্যক্তির মতো করে পার্সোনালাইজড। তাহলে এই যে পার্সোনালাইজড, ফ্লেক্সিবল লার্নিং এনিওয়্যার এনি টাইম, এর জন্যে আমাদেরও মাইন্ডসেটে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে হবে। আর আমাদের স্কিলসগুলো আমরা যেন একটা থেকে আরেকটা প্রয়োজনের জায়গায় নিয়ে যেতে পারি, ট্রান্সফারেবল স্কিলস যেন আমরা দিতে পারি। এই যে এত কিছু বললাম, আমাদের তার জন্য অনেক অনেক গবেষণা লাগবে। আর বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটি জ্ঞান চর্চার শুধু কেন্দ্র নয়, জ্ঞান সৃষ্টির কেন্দ্র। আর গবেষণা ছাড়া, উদ্ভাবন ছাড়া জ্ঞান সৃষ্টি হবে না। কাজেই সকল বিশ্ববিদ্যালয়, আমি শুনেছি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় তারা গবেষণায় তারা উদ্যোগী আছেন। আমি আশা করি আরও অনেক উদ্যোগী হবেন এবং গবেষণার মধ্য দিয়ে আমরা নতুন জ্ঞান সৃষ্টি করব, আমরা এগিয়ে যাব। চতুর্থ শিল্প বিপ্লব এসে গেছে, তার যে নতুন নতুন প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ে শুরু করেছে। আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হবে, এর সমস্ত চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। অতএব আমাদের এই নতুন যত প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, বায়ো ইনফরমেটিক্স হোক, আমাদের রোবোটিক্স হোক, এবং আরও যত কিছু আছে সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে। এবং এন্টারপ্রেনারশিপ, সেটা আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে হবে। সবাই চাকরি খুঁজলে কোনো দেশ এত শিক্ষার্থীকে চাকরির জন্য সংস্থান করতে পারে না, সবার পক্ষে চাকরি করা সম্ভব হবে না।
দেশে হোক বিদেশে হোক। কাজেই চাকরির পাশাপাশি অনেকেই চাকরিতে যাবেন, অনেকেই নিজেরা উদ্যোক্তা হবেন, অন্যদের জন্য চাকরি তৈরি করবেন। কাজেই এই এন্টারপ্রেনারশিপ স্কিলস, ভাষার দক্ষতা, আইসিটির দক্ষতা, এন্টারপ্রেনারশিপ, সফট স্কিলস, এগুলো যেন আমাদের সকল শিক্ষার্থীর এগুলো যেন থাকে। আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি যে বিষয়ে ডিগ্রি করেন না কেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আইসিটি, ভাষার দক্ষতা অবশ্য অবশ্য অবশ্যই, এবং আরও যে দুটো বলেছি এন্টারপ্রেনারশিপ আর সফট স্কিলস করতেই হবে। সাহিত্য ছাড়া আপনি ভাবতে পারেন আমি ইঞ্জিনিয়ার, আমি সাহিত্য দিয়ে কি করব, আমি চিকিৎসা বিজ্ঞানে পড়ছি, আমি সাহিত্য দিয়ে কি করব। সাহিত্য মানুষকে বাকি সব কিছু বুঝতে, কারণ সব কিছুই মানুষ নিয়ে সম্পর্কিত, সাহিত্য আপনাকে সেই অন্তর্দৃষ্টি আপনার তৈরি করে দেবে। সেই জন্যই সাহিত্য পড়াটা খুব দরকার এবং সব ডিসিপ্লিনের সবার জন্যই সেটি জরুরি। ইউজিসি আমরা ক্রমাগত চাচ্ছি এবং সেই পথে আমরা হাঁটছি। ইউজিসির সক্ষমতা বৃদ্ধির জন্যে তারা শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল হয়েছে, তারা কাজ শুরু করেছেন। আমরা আশা করব সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় তারা সকল আইন মেনে চলবেন, তাদের জন্য প্রযোজ্য যে আইনগুলো আছে, এবং আর্থিক সহ অন্যান্য সকল ক্ষেত্রেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেগুলো তারা নিশ্চিত করবেন। সকল বিশ্ববিদ্যালয়ে যেন তাদের গবেষণাগার, পাঠাগার, বিশেষ করে লাইব্রেরি সেগুলোর যেন ব্যবস্থা করেন, শিক্ষার্থীদের খেলাধুলার জন্যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যে যেন যথেষ্ট তারা ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, তার নেতৃত্বেই আমরা একটি উদ্ভাবনী বাংলাদেশ, ইনোভেটিভ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে চলেছি। কাজে সেখানে এই রিসার্চ এবং রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে কোলাবোরেশন সেটি করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করতে হবে। এখন যুগটাই হচ্ছে কোলাবোরেশনের। একটা ছোট্ট একটা পরিসংখ্যান দিই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যদি শিক্ষার্থীদেরকে আমরা মাধ্যমিক স্কুল পর্যায়ে কোলাবোরেটিভ প্রবলেম সলভিং শেখাতে পারি তাহলে বিশ্ব অর্থনীতিতে 2.54 ট্রিলিয়ন ইউএস ডলার্স যুক্ত হবে। অর্থাৎ এটা কত জরুরি, কাজে আমরা সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। আমাদের কনভোকেশন স্পিকার বলেছেন যে পরিস্থিতি তার সঙ্গে নেগোশিয়েট করতে পারতে হবে। তিনি বলেছেন ক্যারেক্টার বিল্ড করতে হবে, রেসপেক্ট ফর ল সেটা থাকতে হবে। আমি তাকে আমার ধন্যবাদ জানাই। আমাদের আপনাদের বিওটির চেয়ারম্যান মহোদয় বলেছেন ব্রেন ড্রেনের কথা। আমি মনে করি আজকের বিশ্বে আসলে ব্রেন ড্রেন হয় না এই অর্থে যে হ্যাঁ, যারা দেশ থেকে বিদেশ যাচ্ছেন তারাও কিন্তু কানেক্টেড থাকছেন, তারাও তাদের বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা সেটি দেশের উন্নয়নে কাজে লাগাবার এখন তাদের অনেক সুযোগ। আমাদের উপর নির্ভর করবে আমরা তাদেরকে আরও কত ভালোভাবে কাজে লাগাতে পারি। কাজে আমাদের সেই জন্য নিজেদেরকেও আরও তৈরি করতে হবে। তিনিও কিন্তু সেই আহ্বান জানিয়েছেন। এবং আপনাদেরকে বলবো যে আমরা এই যে আপনারা এই পর্যায়ে পৌঁছেছেন, আপনাদের অনেক কষ্ট আছে, অনেক অধ্যাবসায় আছে। আপনারা স্বপ্ন দেখবেন, লক্ষ্য স্থির করবেন। যেরকম অধ্যবসায় নিয়ে এই পর্যায়ে পৌঁছেছেন আরও অনেক কষ্ট লাগবে সামনের পর্যায়ে, এবং সেটি দিয়ে একটা নিষ্ঠা নিয়ে, আন্তরিকতা নিয়ে, সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। সাফল্য নিশ্চয়ই আসবে লেগে থাকলে। সেই সাফল্য যেন কখনো অসততা দিয়ে কলুষিত না হয়। আপনাদের আজকের সাফল্যের পেছনে আপনাদের অভিভাবক, শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে, পরিবারের ভূমিকা রয়েছে, তাদের কথা সবসময় মনে রাখবেন। মাকে আমরা সবাই ভালোবাসি। এখানে যে শিক্ষার্থী বক্তব্য রেখেছে সে তার মায়ের কথা বলেছে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন আমাদের 3 জন মা প্রতিটি মানুষের। আমাদের মা, গর্ভধারিণী মা, আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভাষা, এ 3-এর প্রতি ভালোবাসা যেন সব সময় আমাদের মধ্যে থাকে, তাহলেই আমরা দেশকে গড়ে তুলতে পারব। আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যান। বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে স্বপ্ন যা দেখিয়েছেন এ পর্যন্ত 21 সাল পর্যন্ত যে স্বপ্ন দেখিয়েছিলেন তা আমরা সফল করেছি তার নেতৃত্বে। তিনি 2041-এর স্বপ্ন দেখিয়েছেন, 2100 সালের লক্ষ্য ঠিক করে দিয়েছেন বদ্বীপ পরিকল্পনা দিয়ে। এ দূরদর্শী রাষ্ট্রনায়কের নেতৃত্বে আমরা এগিয়ে যাব
কারণ তিনি প্রায়শই বলেন আমরা বিজয়ী জাতি, যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমাদের সামনে এখন পদ্মা সেতুর উদাহরণও আছে, আমরা পারি। আমাদের আরো অনেক উদাহরণ আছে। পৃথিবীর সব জাতির এত বড় বড় অর্জনের ইতিহাস থাকে না, পৃথিবীর সব জাতির এত সমৃদ্ধ অতীত থাকে না। আমাদের ওয়ারি বটেশ্বরে 2500 বছরের পুরনো যে পুরাকীর্তি আছে, সেখানে আমরা দেখতে পাই যে তখন একটি পরিকল্পিত নগর জীবন ছিল। তাহলে আমাদের এই ভূখণ্ডেই 2500 বছর আগে আমরা একটি পরিকল্পিত নগর জীবন যাপন করেছি, আমরা তাদের উত্তরসূরি। অতএব, এবং আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, আমাদের যতগুলো বৌদ্ধ বিহার দেখি সেগুলো সব মূলত শিক্ষার প্রতিষ্ঠান ছিল, সেখানে গুরু শিষ্য পরম্পরায় পাঠদান করা হতো। কাজে আমাদের যাদের এই এত বড় সমৃদ্ধ অতীত আছে, যাদের জাতির পিতা মুজিবের নেতৃত্বে বিজয়ের ইতিহাস আছে, যাদের একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর এই প্রত্যয়ের ইতিহাস আছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে সেই সাহস, প্রত্যয়, অতীতের সমৃদ্ধির সেই গর্ব নিয়ে, ঐতিহ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এই বাংলাদেশকে আমরা পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করব ইনশাল্লাহ। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনা। মেজবা স্যারকে দেন, মেজবা স্যারকে দেন, মেজবা স্যারকে দেন, মেজবা স্যার হয়ে গেছে, এটা সংক্ষেপে 10 মিনিটের অনুষ্ঠান 1 মিনিট শেষ।
পিছনে